আরো বেশ কয়েকদিন আগে বিশ্বকাপ শুরু হলেও বিশ্বকাপের যে উত্তাপ বা আমেজ এটা বোঝা যায় আজকে যখন ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচটা শুরু হওয়ার আগ পর্যন্ত। যদিও এর আগে একটা ম্যাচ হয়েছিল, কিন্তু তখনও এরকম আমেজ বা আবেগ মানুষের ওই ম্যাচ থেকে ছিল না। কিন্তু যখনই এই সকাল 4টা বাজে বা ভোর 4টা বাজে, যেটাই বলেন না কেন, ব্রাজিল এবং মেক্সিকোর মরক্কোর এই ম্যাচটা দেখার জন্য মানুষের, ফুটবল ফ্যানদের অ্যাটলিস্ট খুব আগ্রহ ছিল। কারণ গত বছরের সেমিফাইনালিস্ট ছিল মরক্কো, এবং ব্রাজিল প্রতি বছরই একটা এক্সপেকটেশন নিয়ে আসে। তারা প্রতি বছরই চায় যে তারা ফাইনাল খেলবে এবং তারা ফাইনাল জিতবে, এবং তারা চেষ্টাটা সেরকম ভাবেই করে যেন তারা প্রতিবার ফাইনাল খেলতে পারে। কিন্তু আজকে যখন ম্যাচটা শুরু হলো, ইন দ্য ভেরি বিগিনিং মরক্কো ওয়াজ অল ওভার ব্রাজিল। দেখেন, ব্রাজিল শুরু থেকেই কিন্তু কোঅপ করতে পারতেছিল না মরক্কোর সাথে। মরক্কোর মিডফিল্ড এবং মরক্কোর ডিফেন্স ওয়াজ টু গুড টু বি হ্যান্ডেল ব্রাজিলের জন্য। ব্রাজিলের মিডফিল্ড যে আউটক্লাসড হয়ে গেছে, এটার প্রমাণ আপনি পুরো ম্যাচ থেকেই পাবেন, শুধু ফার্স্ট হাফ না। যদিও ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ যেটা দুই রকম ভাবে গেছে দুই দলের জন্য, বাট যদি আপনি পুরো ম্যাচেই শুধু মিডফিল্ডটার কথা বলেন, ব্রাজিল ওয়াজ আউটক্লাসড বাই দ্য মরক্কান মিডফিল্ড। পুরো ম্যাচে একটা প্লেয়ারের নাম সব পুরো ম্যাচ এবং ম্যাচের পরে শোনা যাচ্ছে, আয়ুব বুয়াদ্দি। আয়ুব বুয়াদ্দি তো অবশ্যই সে একটা ভালো ভালো ম্যাচ খেলছে, এবং হিও এই বছরের আপকামিং রাইজিং স্টারের যেই পুরস্কারটা বিশ্বকাপে প্রতি বছর কোনো না কোনো ইয়াং ফুটবলার পায়, তার মনে হয় এবার আয়ুব বুয়াদ্দির সেই কন্টেনশনে আজকে তিনি এই ম্যাচের পরে চলে গেছেন। তার ইম্প্যাক্টটা ইজ টু গুড। তার শুধু আয়ুব বুয়াদ্দির কথা আমরা বলি, বাট আয়ুব বুয়াদ্দির সাথে আর একটা প্লেয়ার নাম ছিল, আমরা সেই দিকে পরে আসবো। বাট আমরা যদি শুধু আয়ুব বুয়াদ্দির কথা বলি, আয়ুব বুয়াদ্দি ওয়াজ টু গুড। সে যখন তার ডিফেন্স থেকে বা তার গোলকিপার থেকে বলটা রিসিভ করতেছিল, সেখান থেকে শুরু করে বলটাকে প্রোগ্রেস করানো পর্যন্ত, হি ওয়াজ টু কাম অন দ্য বল। হি ওয়াজ টাচেস থেকে শুরু করে তার তার কন্ট্রোলিং ওয়াজ ব্রিলিয়েন্ট। সে যখন বলগুলোকে সাপ্লাই করছিল, তার কোনো ভুল পাসিং ছিল না। পুরো আজকের ম্যাচে তার পাসিং অ্যাকুরেসি ছিল 100%। তার একটাও ভুল পাসিং ছিল না। সে বল উইং করতে, সে শুধু যে বল উইং করতে বা শুধু কারেক্ট পাসিং করছে শুধু এইটা না, তার সেরকম বলগুলো সে ভার্টিক্যালি বল খেলছে, সে ফ্ল্যাঙ্ক সুইচ করছে। যখন দেখেন একটা একটা সাইড যদি হেভি হয়ে যাচ্ছে, আপনি যখন দেখবেন মরক্কোর যখন মাজরাওয়ি মাজরাওয়ি থেকে শুরু করে যখন ওই সাইড মাজরাওয়ির এই সাইডটা যখন খুব বেশি স্ট্রং মনে হয়, তখন আবার আপনার হাকিমের সাইডটা অনেকটা উইক মনে হয়। তখন সে তার তার সাথে তার অপোনেন্ট যেই পিভট খেলছে আইনাউই, তার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি সে তার জায়গাটা পরিবর্তন করছে, এবং সেখান থেকে কিন্তু তার স্ট্রেংথটা বাড়ানোর চেষ্টা করছে। এবং থ্রু আউট দ্য ম্যাচ তারা এই প্রসেসেই কিন্তু খেলে গেছে। আয়ুব বুয়াদ্দি আয়ুব বুয়াদ্দি এতটাই আউটক্লাস ছিল যে আহ, একটা সময় পর্যন্ত আপনাকে ক্যাসিমিরোকে উঠাই নিতে হয়েছে। কারণ ক্যাসিমিরো যখন একটা ইউরো কার্ড পায় এবং আয়ুব বুয়াদ্দিকে যখন আপনি থামাইতে পারতেছিলেন না, তখন আপনাকে ট্যাকেল দিতে হচ্ছিল, তখন আপনাকে তার উপরে চড়াও হইতেছিল। তখন এটা শঙ্কায় ছিল যে যদি আরেকটা ইউরো কার্ড ক্যাসেমিরো খাওয়া যায়, তাহলে কিন্তু এই মিডফিল্ডটা একেবারে ধসে পড়বে এবং সেখান থেকে ম্যাটারের একটা ভয়াবহ সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তো সেই জায়গা থেকে মানে আপনাকে ফোর্সফুলি আপনাকে কাসেমিরোকে উঠাই নিতে হয়েছে। আয়ুব বুয়াদ্দি ওয়াজ টু গুড। শুধু আয়ুব বুয়াদ্দির কথা বললে হবে না, আয়ুব বুয়াদ্দিকে প্রপারলি সাপোর্ট দিয়েছে আইনাউই। এই আইনাউই এবং আয়ুব বুয়াদ্দি ওয়াজ টু গুড ফর ব্রাজিল। এবং ব্রাজিলের প্রথম হাফটা কিন্তু যেমন তেমন গেল, তারা প্রথম হাফে খুব বেশি কিছু করতে পারে নাই। বাট পুরো বল পজিশন থেকে শুরু করে বলের কন্ট্রোল, মিডফিল্ডের কন্ট্রোল, ডিফেন্সের কন্ট্রোল, ফরওয়ার্ড লাইনের কন্ট্রোল কিন্তু সবটাই ছিল আপনার মরক্কোর কাছে। কিন্তু টার্নিং পয়েন্টটা আসে ফার্স্ট হাফের ওই ব্রেকে। ব্রাজিল যদিও ম্যাচটা শুরু করে 4-4-2 ফরমেশনে, এই 4-4-2 ফরমেশনে কিন্তু আপনার খুব বেশি কিছু করা যাচ্ছিল না। কারণ আপনার ভিনিসিয়াসকে আপনি স্ট্রাইকে খেলাতেছিলেন, আপনি ইগোর থিয়াগোকে অ্যাজ এ স্ট্রাইকার খেলাতেছিলেন। সেখানে কিন্তু সে ইগোর থিয়াগো যদিও প্রিমিয়ার লিগে একটা ওয়ান্ডারফুল সিজন কাটানোর পরে সে এখন ওয়ার্ল্ড কাপে আসছে, কিন্তু এই ইগোর থিয়াগো ব্রাজিলের যে নাম্বার 9 প্রবলেমটা, সেটা কি সলিউশন কিনা, এটা নিয়ে অনেক অনেক ডাউট আছে। কারণ সে আজকে অনেকগুলো চান্স মিস করছে, এবং ওর কারণে হয়তো অনেকে বুঝতে পারে যে হ্যাঁ, আজকে ইগোর থিয়াগোর জায়গায় অন্য কোনো এনরিক বা অন্য কেউ হলে হয়তো বা আরো বেটার ফুটবলটা খেলা যেত, আর হয়তো বা ব্রাজিল জিততে পারতো। কিন্তু যেটা যা হয়েছে সেটা তো হয়ে গেছে। আপনি যখন এক পাশে রাফিনিয়া এবং এক পাশে
তাকে তাকে ইয়ে খেলা শুরু করবেন, তখন আপনি এই মিডফিল্ডের সামনে দাঁড়াতে পারবেন না। এরপর যখন ওই কুলিং ব্রেকটা আসলো, তখন আপনার আনচেলত্তি তাড়াহুড়া করে তার সকল প্লেয়ারদেরকে একসাথে এনে মার্কিনোস হয়তো ওই মিডফিল্ডের সমস্যার কথাটা বারবার বলতেছিল আনচেলত্তিকে, এবং সেখান থেকে কিন্তু আনচেলত্তি তার ফরমেশনটা চেঞ্জ করে 4-2-3-1 ওই ব্যালেন্স ফরমেশনটাতে আবার শিফট করেন, এবং সেখান থেকে শুরু করে সেকেন্ড হাফে ব্রাজিল ওই স্টেবিলিটা খুঁজে পায় এবং সেখান থেকে গেমের কন্ট্রোলটা নেওয়া শুরু করে। এখন ব্রাজিল যে একটা গোল দিছে সেটা ইট ওয়াজ ইন্ডিভিজুয়াল গেম। দেখেন, দ্য সেম ওল্ড থিং দ্যাট রিয়াল মাদ্রিদ উই স ইন রিয়াল মাদ্রিদে কোনো তেমন কোনো ফরমেশন ছিল না, তেমন কোনো ট্যাকটিক্স এর বালাই ছিল না। প্রত্যেকটা ম্যাচে একটা প্লেয়ার এসে ইন্ডিভিজুয়াল ভিলিয়েন্সে আপনাকে ম্যাচটা বাই করে দিয়ে যাচ্ছিল। একই জিনিস ঘটছে আজকের ম্যাচে যখন গোল আসতেছিল না, এবং অফকোর্স থেকে যখন মরক্কো ফার্স্ট হাফে ওই গোলটা দিয়ে দেয়, তখন ভিনিসিয়াস জুনিয়র তার একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে সেই গোলটা দেখেন তার এই গোলটা কতটা ভালো ছিল, তার সবচেয়ে বড় প্রমাণটা দেয় সেই গোলের এক্সজি ছিল 0.01%। তো একটা একটা গোলের পার্সেন্টেজ যখন 0.01% থাকে, তখন আপনাকে বুঝতে হবে সেই গোলটা ওয়াজ নট টু বি গোল, ওটা গোল হওয়ার কথাই ছিল না। সেখান থেকে আপনি যখন গোলটা কনভার্ট করেন, তখন আপনার ওই ক্লাসের কথাটা জানান দেয়। হ্যাঁ, এইখানে হয়তোবা ভিনিসিয়াসের ওই ভালো রূপটা সেই রিয়াল মাদ্রিদ হচ্ছে হারানো রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে হয়তো আমরা এই ওয়ার্ল্ড কাপে খুঁজে পেতে পারি, কিন্তু ওভার এন্ড ওভার এগেইন আমাদের ওই সমস্যাটা কথাই বলতে হবে যে এই দলে সেরকম কোনো মিডফিল্ড আছে কিনা, এই মিডফিল্ডটা এই ওয়ার্ল্ড কাপের জন্য এনাফ কিনা। আজকে যখন একটা প্রপার ম্যাচ, আপনি যখন একটা প্রপার অপোনেন্ট পাইছেন, মরক্কোর মতো একটা প্রপার অপোনেন্ট পাইছেন, আপনার মিডফিল্ড থেকে শুরু করে প্রপার ডিফেন্স একেবারে আউট নাম্বার হয়ে গেছে, তারা কোনোভাবেই কোপ করতে পারে নাই। ব্রাজিলের দুই উইং না থাকার মতো, এই দুই উইং থেকে আপনার কোনো সাপোর্টই আপনি তেমন ভাবে পাবেন না পুরো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ। ব্রাজিলের এই দুই উইং নিয়ে অনেক বেশি পেইন পুরো ওয়ার্ল্ড কাপে খাইতে হবে, এটা ফর শিওর। এখন এই তো হলো দুই উইং এর কথা। মার্কিনিয়াস আর গ্যাব্রিয়েল কি খুব ভালো খেলেছে এই ম্যাচে, তা তো বলতে পারবেন না, কারণ যেই গোলটা ড্রাইভারি করছে সেখানে দেখবেন যদি বলটা থ্রু বলটা গেছে, সেটা কিন্তু সেই দুই সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে ড্রাইভারি কিন্তু সেটা রিসিভ করে এবং সেখান থেকে গোলটা করে। তো কোনোভাবেই কিন্তু রিয়াল মাদ্রিদ কোনোভাবেই কিন্তু ব্রাজিল এই ম্যাচ মরক্কোর সাথে কোনোভাবেই কম্পিট করতে পারছিল না প্রথম হাফে। সেকেন্ড হাফে যদিও বার্সেলোনা যদিও ব্রাজিল মোর রিলায়েবল ছিল, মোর অ্যাটাকিং ছিল, মোর থ্রেটনিং ছিল মনে হচ্ছিল, বাট তারপরেও কিন্তু তারা কিন্তু কিছু তেমন কিন্তু আউটকাম বাই করতে পারতেছিল না। কারণ আপনি এই ম্যাচে শুধু একটা জিনিস আমরা দেখছি ব্রাজিল থেকে, যেটা হলো ভিনিসিয়াসের কিছুটা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, এবং সে কিন্তু ডিফেন্সে গিয়ে সাহায্য করার চেষ্টাটা করছে, এবং সে কিন্তু একটা টাচ লাইনের একটা বল সে কিন্তু বাইর করতে সক্ষম হয়ে সে কিন্তু সেটা সেলিব্রেট করছে। ব্রাহিম ডিয়াজের একটা বল, সেখানে কিন্তু সে বলটাকে যখন আপনার সাইড লাইনের বাইরে বাই করতে পারছে, তখন কিন্তু সে সেলিব্রেট করছে। এরকম কিছু মুভমেন্ট ছিল। আপনি আজকে অনেকে বলতে পারে রাফিনিয়ার পারফরমেন্স খুঁজে পাওয়া যায় না, কারণ রাফিনিয়ার পারফরমেন্স আপনি কোথা থেকে খুঁজে পাবেন? আপনি ম্যাচটা তাকে শুরু করলেন একেবারে নাম্বার 10 বা 4 একবারে নাম্বার 9 পিছন থেকে, এরপরে তাকে নিয়ে গেলেন রাইট সাইডে, যেখানে সে রাইট সাইডে পুরো ব্রাজিলের হয়ে খুব বেশি ম্যাচ খেলে নাই। তারপরে আপনি যখন 4-2-3-1 ফর্মেশনে আসলেন, তখন এর আগে আবার যখন ফার্স্ট হাফে যখন কুলিং ব্রেকের সময়, তারপরে আপনি আবার তাকে নিয়ে আসলেন লেফট সাইডে, এবং তারপরে আবার আপনাদেরকে বানালেন রাইট সাইডে। এইভাবে একটা প্লেয়ারকে সুইচ করালে সে তার প্রপার আউটকামটা কিভাবে দিবে? তো ব্রাজিলের পুরো টিমটাকে নিয়ে অনেক আলোচনা করার জায়গা আছে, অনেক অনেক টুইটিং এর জায়গা আছে। যদিও আনচেলত্তি তার প্রেস কনফারেন্সে বলছে যে রিয়াল মাদ্রিদ ব্রাজিল প্রথম হাফে খুব একটা অনফর্ম ছিল না, তারা কিছুটা নার্ভাসনেসের মধ্যে ভুগছিল। তো এইসব সমস্যাগুলো তো ব্রাজিলের হওয়ার কথা না, কারণ আপনি যখন হেক্সা পূরণের উদ্দেশ্যে আসছেন, তখন আপনি প্রপার টিমটা নিয়ে আসতে পারেন না। আপনার মিডফিল্ডটাকে নিয়ে আপনার যে মিডফিল্ড আপনাকে পুরো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ সাপোর্ট দিবে না, এইটা যেদিন ব্রাজিল তার বল রিলিজ করছে সেদিনই বোঝা গেছে। তো এই ছিল ব্রাজিলের বিষয়টা। ব্রাজিল আজকের ম্যাচটা হারার পরে পার্সোনালি আমি খুব আজকে ব্রাজিল যখন ম্যাচটা ড্র করলো, তখন আমি কিছুটা আপসেট ছিলাম, কারণ ব্রাজিল এখান থেকে গ্রুপ টপ না করতে পারলে তাদের জন্য রাউন্ড অফ 32 পরে কোয়ালিফাই করাটা খুব কঠিন হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, বাট মরক্কো প্লেড ভেরি ওয়েল। তারা তাদের এই যে রাইজিং স্টার উঠে আসলো এবং
যেই এই আয়ুব বুয়াদিকে নিয়ে অনেক রকমের কথা চলতেছিল বিফোর বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, কারণ আর্সেনাল নাকি তার জন্য ইন্টারেস্টেড, এই প্লেয়ারটা লিগ হাতে নিলে খেলে। তো এরপরে হয়তোবা এই ম্যাচ দেখার পরে বা এই ম্যাচের পরে বা এই ওয়ার্ল্ড কাপের পরে তাকে নিয়ে হয়তোবা টপ 5 লিগের বড় বড় জায়ান্ট ক্লাব গুলো মারামারি করবে। দেখা যাক কি হয়। সেখানে আয়ুব বুয়াদির জন্য রিয়াল মাদ্রিদ যায় কিনা, এটাও একটা দেখার বিষয় হবে। তো দেখা যাক কি হয়। এই ছিল আজকের আহ, যদিও আজকে ছিল এটা ছিল ব্রাজিল ভার্সেস মরক্কোর ম্যাচে, কিন্তু এর আগে আরেকটা ম্যাচে সবচেয়ে বড় আপসেটটা মনে হয় হয়ে গেছে, সেটা ছিল কাতার ভার্সেস সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এমন একটা দল যে দলটা প্রতি বছরই একটা ভালো শুরু করে বা প্রতি বছরই তারা গ্রুপ স্টেজটা পার করে বা তারা খুব ভালো ফুটবলটা খেলে শুরু করে। কিন্তু অন্যদিকে যেমন কাতার গত বিশ্বকাপে তারা হোস্ট নেশন হিসেবে খেলছিল, এই বছর তাদেরকে ওই প্রমাণটা করতে হচ্ছে যে না, তারা গত বছর হোস্ট নেশন হিসেবে খেললেও এই বছর তারা মোর ব্যালেন্স একটা দল হিসেবে তারা এই ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে। তো সেই দিক থেকে প্রমাণ করার জন্য কাতারকে ভালো খেলতে হইতো। কিন্তু কাতার, যদি আমি বলি যে এই ম্যাচটা ছিল সুইজারল্যান্ডের জন্য একটা আপসেটের ম্যাচ, এই ম্যাচটা সুইজারল্যান্ড জিততেই পারত, কিন্তু সেখানে ওই ম্যাচে বাধা হয়ে দাঁড়ায় কাতারের গোলকিপার আবু নাডা যেই পরিমাণ সেভ দিছে এই ম্যাচে, এই ম্যাচের সেভ গুলো দেখলে আপনি পুরো পাগল হয়ে যাবেন। কারণ আবু নাডা প্রত্যেকবার যখন কেউ না কেউ এই বল নিয়ে সেন্টার সার্কেলের ভিতরে বা 16 ইয়ার্স এর ভিতরে ঢুকছিল, সেখান থেকে তারা সে বলগুলোকে রিসিভ করতেছিল, সেভ করতেছিল। সেই ক্রস গুলো থেকে থ্রেটনিং হতে পারে, সেই ক্রস গুলোকে সে ইন্টারসেপ্ট করার চেষ্টা করতেছিল। এবং শুধু এগুলো না, বার্গাস যখন বারবার বল নিয়ে ঢুকতেছিল, বার্গাসকে বারবার পরাস্ত করা থেকে শুরু করে আপনার জাকারিয়া হয়ে রাইট উইং থেকে রাইট রাইট ব্যাক থেকে এসে সেই বারবার বলগুলো হয় গ্রাউন্ডেড ক্রস নাহলে লফটেড ক্রস দিয়ে বারবার আপনার আবুনাদার পরীক্ষাটা নিয়েছে। এবং সেখানে আবুনাদার কারণে হয়তো বা আজকে কাতার সেই লাস্ট মিনিট গোলটা, সেই লাস্ট মিনিট ম্যাডনেস এর কারণে তারা এই ম্যাচের থেকে একটা পয়েন্ট নিয়ে যেতে পারছে। গত বছর তারা একটা পয়েন্টও কিন্তু তাদের গ্রুপ স্টেজ থেকে নিয়ে যেতে পারে না এবং তারা সেখান থেকেই বাদ পড়ে গিয়েছিল। বাট এই ম্যাচটাও কিন্তু দেখার মতো একটা ম্যাচ ছিল, যদিও সুইজারল্যান্ডের জন্য একটা ভালো ম্যাচ অবশ্যই ছিল না, কারণ তারা প্রচন্ড পরিমাণ চান্স ক্রিয়েট করছে এবং সেগুলো কনভার্ট করতে পারে নাই বিকজ অফ দ্য সার্টেন গোলকিপার নেম আবুনাডা। এরপরে আপনি যদি আবার আসেন পরের ম্যাচটা, একবারে দিনের বেলার শেষ ম্যাচ, অস্ট্রেলিয়া ভার্সেস টার্কি। এই ম্যাচটা আমার মনে হয় 70-80% মানুষ যারা হয়তো টার্কির দিকে আপনার তাদের প্রেডিকশনটা দিছে যে হ্যাঁ টার্কি হয়তো ম্যাচটা জিতবে, 1% হলেও তারা টার্কিকে অস্ট্রেলিয়া থেকে আগে রাখছে। কিন্তু এই ম্যাচে অস্ট্রেলিয়াকে সবাই আন্ডার এস্টিমেট করছে। বারবার অস্ট্রেলিয়াকে সবাই ভুলে যায় যে অস্ট্রেলিয়া গতবার আর্জেন্টিনাকে কি পরিমাণ সাফার তাদের করতে হয়েছে। এই আর্জেন্টিনাকে তাদের জিততে, এই চ্যাম্পিয়ন দলটাকে কতটা কষ্ট করতে হয়েছে এই অস্ট্রেলিয়ার বাধাটা পার করতে, সেটা যারা সেই ম্যাচটা দেখছে শুধু তারাই বলতে পারবে। এই ম্যাচের শুরু থেকে অস্ট্রেলিয়া ফিজিক্যালি বলেন এবং ট্যাকটিক্যালি বলতে ভুল হবে, তারা খুব কম্প্যাক্ট ছিল। তারা জানতো তারা এই ম্যাচ থেকে শুধু ম্যাচটা যদি ড্রও করতে পারে তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট হবে, কারণ তার কি টেকনিক্যালি এবং ইন্ডিভিজুয়ালি খুব ভালো দল তারা। যদিও আজকে ইলদিসকে দেখা যায় নাই, কিন্তু আপনার হাকান চালানোপুর বলেন, আর্দা গুলারের কথা বলেন, দিস প্লেয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিম। এবং তারা তাদের যে কোনো খুঁজে পাচ্ছে না, আসলে মিডফিল্ডে কিন্তু মিডফিল্ডে আউটক্লাস হয়ে গেছে। আপনি যখন লাস্ট আপনি যে মিডফিল্ডে ছিল না, আপনি যে একবারে আউটক্লাস হয়ে গেছে, তার কি যে মিডফিল্ডটা একবারে খালি হয়ে গেছিল আর্দা গুলার এবং হাকান চালানোপুর থাকার পরেও। এটার প্রমাণ হচ্ছে সেকেন্ড গোলটা আপনার একটা সামান্য থ্রু বল থেকে পুরো মিডফিল্ড এবং ডিফেন্সকে কাভার করে সেখান থেকে গোল করাটা, ইট ইজ আপনার এটাই সেকেন্ড গোলটাই প্রমাণ করে যে পুরো ম্যাচে টার্কি ওয়াজ নো ওয়ে নিয়ার ক্লোজ টু অস্ট্রেলিয়া ফিজিক্যালি ওয়াজ ট্রিমেন্ডাস। আমার মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তোবা একটা দুটা গোল করতে পারে হয়তোবা যে সেট পিস গুলো থেকে, কারণ সেই সময়টা সেই জিনিসটা না হলেও তাদের যে হাইট অ্যাডভান্টেজ এবং তাদের যে ফিজিক্যাল অ্যাট্রিবিউট, সেখান থেকে কিন্তু তারা টার্কিকে বেশ ভালোভাবে আটকে বসে। এবং যখন ডিফেন্স করছে, অস্ট্রেলিয়ার প্রায় প্রত্যেকটা প্লেয়ার নিচে নামে গেছে এবং তারা যখন অ্যাটাকে গেছে তখন প্রায় প্রত্যেকটা প্লেয়ার অ্যাটাকে ছিল। টার্কির এই জায়গাটায় খুব বড় ঘাটতি ছিল। তারা ডিফেন্স তো সবাই তাদের টিভি ডিফেন্স করছিল, বাট যখন অ্যাটাকে উঠছে আপনি দেখবেন মাল্টিপল ক্রস বা মাল্টিপল
ট্রু বলে কোনো প্লেয়ার আপনার আপনার ওই স্ট্রাইকিং পজিশনে বা ফরওয়ার্ড লাইনে কাউকে পাওয়া যায় নাই। হয়তো বা লেফট বা রাইট উইং থেকে অনেকগুলো ক্রস আসছে, অনেকগুলো বল আপনার হয়তো বা সেন্টার সার্কেল ওই পেনাল্টি এরিয়ার মধ্যে বলগুলো গেছে, কিন্তু কোনো প্লেয়ার সেখানে না পাওয়ার কারণে সেখান থেকে কোনো থ্রেট কিন্তু তাদেরকে ক্রিয়েট করতে পারে নাই। তো যদিও এই ম্যাচটা মানে আগের ম্যাচ ইমিডিয়েটলি করেছিল, হয়তো অনেকে দেখেন না, অনেকে দেখে নেই। তো বাট এই ম্যাচটাও দেখার মতো ম্যাচ ছিল, যদিও তার কি কিছু 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 জায়গায় চান্স ক্রিয়েট করার চেষ্টা করতেছিল, বাট অস্ট্রেলিয়া ওয়াজ অল ওভার অ্যাবাউট টু টার্কি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।